নমস্কার, টেক অ্যাহেডে আপনাদের আরেকবার স্বাগত। আজকে আমরা ডটনেট ফ্রেমওয়ার্ক সম্পর্কে আলোচনা করব। আমার আগের স্লাইডে আমরা আলোচনা করেছি ডটনেট সম্পর্কে, সেখানে আমরা পেয়েছি ডটনেট ফ্রেমওয়ার্ক। অ্যাকচুয়ালি ডটনেট বলতে আমরা যেটা বুঝি, ডটনেট বলতে যেটা বুঝি সেটা কিন্তু অ্যাকচুয়ালি ডটনেট ফ্রেমওয়ার্ক। ঘটনা হচ্ছে এই ডটনেট ফ্রেমওয়ার্ক দুটি পার্ট নিয়ে তৈরি। একটা হচ্ছে কমন ল্যাঙ্গুয়েজ রান টাইম বা সিএলআর, আরেকটা হচ্ছে বেস ক্লাস লাইব্রেরি। আমরা বাঁ পাশে যে ছবিটি দেখতে পাচ্ছি তাতে দেখা যাচ্ছে ডটনেটের ফ্রেমওয়ার্কের আমরা একটা গ্রাফিক্যাল আউটপুট আমরা দেখিয়েছি। সেখানে যেটা দেখতে পাচ্ছি যে এই ফ্রেমওয়ার্কের একদম উপর দিকে থাকে বিভিন্ন ল্যাঙ্গুয়েজগুলো যেগুলো ডটনেটকে সাপোর্ট করে। এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা মূলত দু ধরনের অ্যাপ্লিকেশন বানাতে পারি। একটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন বা ASP.NET অ্যাপ্লিকেশন, আরেকটা হচ্ছে উইন্ডোজ অ্যাপ্লিকেশন। উইন্ডোজ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা আবার দু রকমের অ্যাপ্লিকেশন বানাতে পারি, সেটা হচ্ছে উইন্ডোজ ফর্মস অ্যান্ড উইন্ডোজ সার্ভিসেস। ASP.NET এর ক্ষেত্রে আমরা পারি ওয়েব ফর্মস বা নর্মাল ASP.NET অ্যাপ্লিকেশন এবং ওয়েব সার্ভিস। এরপরে আমরা যে অংশটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বেস ক্লাস লাইব্রেরি। একটা কথা মাথায় রাখতে হবে আমাদের, যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই এই বেস ক্লাস লাইব্রেরি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। তার কারণ আমরা কোনো ল্যাঙ্গুয়েজে একটাও প্রোগ্রাম লিখতে পারবো না উইদাউট দ্য হেল্প অফ সিস্টেম ডিফাইন্ড ল্যাঙ্গুয়েজ বা ক্লাস। অর্থাৎ যে ল্যাঙ্গুয়েজে এই সিস্টেম ডিফাইন্ড ক্লাস বা ফাংশন বেশি থাকবে তার ফ্লেক্সিবিলিটিও তত বেশি হবে। ডটনেটের ক্ষেত্রে আমরা কিন্তু একটা হিউজ লেভেল অফ এই সিস্টেম ডিফাইন্ড ক্লাস পাই, যা দিয়ে আমরা খুব ইজিলি অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারি। এই ফ্রেমওয়ার্ক ক্লাস লাইব্রেরির ঠিক তলাতেই থাকে কমন ল্যাঙ্গুয়েজ রান টাইম বা সিএলআর। ডটনেট এক্সিকিউশনে এই সিএলআর এর ভূমিকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটা জিনিস আমরা এই ছবি থেকে দেখতে পাচ্ছি যে এই সিএলআর এর ওপর পোর্শনে ডটনেট আর নিচের পোর্শনে অপারেটিং সিস্টেম। অর্থাৎ ডটনেট এবং অপারেটিং সিস্টেম এদের ভেতরে মেলবন্ধন করছে আমার এই সিএলআর বা কমন ল্যাঙ্গুয়েজ রান টাইম। একটা কথা মাথায় রাখতে হবে যে ডটনেট তো ওএসকে ইন্টারঅ্যাক্ট করছে, কিন্তু ওএসকে কি যদি ডটনেট বলে আমার জন্য একটা ইন্টিজারের জায়গা অ্যালোকেট করো, তাহলে কি ওএস বুঝতে পারবে? নিশ্চয়ই পারবে না। অ্যাকচুয়ালি যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে ওএসের ভেতর কিছু ইনবিল্ট ফাংশন থাকে। ডটনেট কি করে? সিএলআর এর মাধ্যমে এই ইনবিল্ট ফাংশনগুলোকে কল করে ওএসের সঙ্গে তার যোগাযোগটা রক্ষা করে। এবং এই যে ইনবিল্ট ফাংশন, এই যে কালেকশন অফ ইনবিল্ট ফাংশন ওএস আমাদের দিচ্ছে, এটাকেই আমরা বলছি Win32 API। এবার আমরা আসি কমন ল্যাঙ্গুয়েজ রান টাইম এর একটু ডিটেলসে। অ্যাকচুয়ালি কমন ল্যাঙ্গুয়েজ রান টাইম ছাড়া কিন্তু ডটনেট প্রোগ্রাম এক্সিকিউট করতে পারে না। ঠিক যেমন জাভাতে জেভিএম ছাড়া জাভা প্রোগ্রাম রান করে না, সেরকম কমন ল্যাঙ্গুয়েজ রান টাইম ছাড়া ডটনেট প্রোগ্রাম রান করে না। কারণ আমরা পূর্ববর্তী স্লাইডে দেখেছি আমাদের প্রোগ্রাম রান করাতে গেলে জেআইটি কম্পাইলারের একটা ভূমিকা থাকে, যে এমএসআইএলকে এক্সিকিউট করছে। এই জেআইটি ছাড়া এমএসআইএল এক্সিকিউট হবে না, এবং প্রত্যেকবার যতবার আমার প্রোগ্রাম এক্সিকিউট করবে প্রত্যেকবার আমার এই জেআইটিকে দরকার। এবং সেই জন্য উইদাউট কমন ল্যাঙ্গুয়েজ রান টাইম আমরা কিন্তু ডটনেট চালাতে পারবো না। এবার যেটা ব্যাপার আসছে, এই কমন ল্যাঙ্গুয়েজ রান টাইম অ্যাকচুয়ালি কী করে আমরা আগের স্লাইডেই দেখলাম যে এর মেন কাজ হচ্ছে Win32 API এবং ডটনেটের ভেতরে
যোগাযোগ রাখা। অর্থাৎ একে কিন্তু দুদিকেই কাজ করতে হয়। একদিকে সে যেমন ডটনেটের বিভিন্ন টাইপগুলোকে সামলায়, অপরদিকে উইন্ডোজের মেমোরি ম্যানেজমেন্ট, অ্যাপ্লিকেশন ডোমেন, থ্রেডস, সিকিউরিটি চেক এগুলোকেও সে সমানভাবে সামলায়। এই সিএলআর আবার 5খানা জিনিস নিয়ে তৈরি: কমন টাইপ স্পেসিফিকেশন বা সিটিএস, কমন ল্যাঙ্গুয়েজ স্পেসিফিকেশন বা সিএলএস, মাইক্রোসফট ইন্টারমিডিয়েট ল্যাঙ্গুয়েজ বা এমএসআইএল, জাস্ট ইন টাইম কম্পাইলার জেআইটি আর গার্বেজ কালেক্টর। এবার আমরা আসব কমন টাইপ স্পেসিফিকেশন বা সিটিএসে। অ্যাকচুয়ালি সিটিএস আমাদের বলে, বা সিটিএসে কিছু নিয়ম বা নীতি বলা আছে, যে নিয়ম নীতিগুলো মেনে আমাদের ডটনেটের বিভিন্ন টাইপগুলোকে ডিক্লেয়ার করতে হয় বা ম্যানেজ করতে হয়। এছাড়াও সিটিএস আরও 3খানা কাজ করে। এ প্রধানত অবজেক্ট ওরিয়েন্টেশন মডেলটা প্রপারলি ইমপ্লিমেন্টেশন হচ্ছে কিনা সেটাকে লক্ষ্য করে, ক্রস ল্যাঙ্গুয়েজ সাপোর্টটাকে, টাইপ সেফটিটাকে, এগুলোকে ম্যানেজ করে, অ্যাজ ওয়েল অ্যাজ একটা রুল ডিফাইন করে যেটা সব অবজেক্ট ডটনেট আবার ল্যাঙ্গুয়েজ যে অবজেক্টগুলো ইউজ করে সেই ধরনের অবজেক্টগুলো যেন অবশ্যই মেনে চলে, এরকম একটা সেট অফ রুল তৈরি করে। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে সিটিএস বলতে সব টোটাল কালেকশন অফ দ্য ডেটা টাইপস ইন অল ল্যাঙ্গুয়েজ হুইচ আর সাপোর্টেড বাই ডটনেট। মানে এক কথায় বলা যেতে পারে যে ডটনেট সাপোর্টেড যে ল্যাঙ্গুয়েজগুলো আছে তাদের যে ডেটা টাইপগুলো আছে তার পুরো কালেকশনটাকে আমরা সিটিএস বলছি। এই সিটিএস মূলত দু ধরনের, এক হচ্ছে ভ্যালু টাইপ আর একটা হচ্ছে রেফারেন্স টাইপ। ভ্যালু টাইপ বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে যেখানে আমরা ডাইরেক্টলি ডেটা দিচ্ছি, ডাইরেক্টলি ডেটার ভ্যালুটাকে ধরে রাখা হচ্ছে। আর রেফারেন্স টাইপ বলতে কি বোঝাচ্ছে না, অনেকটা পয়েন্টারের মতো, অর্থাৎ তার ভ্যালুটা অন্য একটা জায়গায় রয়েছে, তার রেফারেন্সটাকে আমরা ধরে রেখেছি। এই সিটিএস থেকে আমরা পাই সিএলএস বা কমন ল্যাঙ্গুয়েজ স্পেসিফিকেশন। সিটিএস মানে হচ্ছে সব ল্যাঙ্গুয়েজের সব ডেটা টাইপ, কিন্তু এরকম তো হতেই পারে যে এমন কিছু ডেটা টাইপ আছে যেটা হয়তো সি শার্পেই আছে, ভিভিতে নেই, এরকম ঘটনা ঘটতেই পারে। যেমন খুব কমন এক্সাম্পল হচ্ছে এস বাইট বলে একটি ডেটা টাইপ, যেটাকে আমরা সাইন্ড বাইট বলছি। এই সাইন্ড বাইট ডেটা টাইপটা অ্যাকচুয়ালি সি শার্পেই শুধুমাত্র আমরা পাই, তাহলে এটা কিন্তু সিটিএস সাপোর্টেড হলো, বাট ইট ইজ নট সাপোর্টেড বাই সিএলএস। কেন? সিএলএস তাদেরকেই বলা হচ্ছে যারা সব ল্যাঙ্গুয়েজে কমনভাবে অবশ্যই থাকতেই হবে, অর্থাৎ ইন্ট, এটা যেমন ভিভিতেও আছে সি শার্পেও আছে। এই ইন্ট কিন্তু অ্যাকচুয়ালি সিএলএস। অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে যে ল্যাঙ্গুয়েজগুলোর ভেতরে এই সিএলএস থাকবে না সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি ডটনেট সাপোর্টেডই নয়। অর্থাৎ সিএলএস মানেই আমরা চোখ বন্ধ করে বলতে পারি সিএলএসে যদি আমরা কোনো কোড লিখি তাহলে সেটা অবশ্যই ইন্টারপ্রেটেবল, অর্থাৎ এক ল্যাঙ্গুয়েজের কোড আমি আরেকটা ল্যাঙ্গুয়েজে অবশ্যই ইউজ করতে পারবো। এবং যখন কোনো ল্যাঙ্গুয়েজ সিএলএস মেনে লেখা হয় তাকে আমরা ম্যানেজ কোড বলছি। এইবার আমরা আসব মাইক্রোসফট ইন্টারমিডিয়েট ল্যাঙ্গুয়েজ বা এমএসআইএল এ। ডটনেটে অ্যাকচুয়ালি আমরা আগের স্লাইডে দেখেছি, আগের সেশনে আমরা দেখেছি ডটনেট কম্পাইলেশন দুটো স্টেপে হয়। প্রথম স্টেপে আমাদের সোর্স কোড উইথ দ্য হেল্প অফ দেয়ার ওন কম্পাইলার, অর্থাৎ তাদের নিজস্ব কম্পাইলার দিয়ে কম্পাইলড হয়ে একটি ইন্টারমিডিয়েট ল্যাঙ্গুয়েজ তৈরি করে, যেটাকে বলা হয় এমএসআইএল বা মাইক্রোসফট ইন্টারমিডিয়েট ল্যাঙ্গুয়েজ।
এই ল্যাঙ্গুয়েজটি কিন্তু এক্সিকিউটেবলও নয় এবং হিউম্যান রিডেবলও নয়। এ আবার নতুন করে কম্পাইল হয়ে জেআইটি কম্পাইলারের দ্বারা, এই জেআইটি কম্পাইলার একে কম্পাইল করে এক্সিকিউট করে। এই যে ইন্টারমিডিয়েট ল্যাঙ্গুয়েজটা আমাদের তৈরি হচ্ছে, এই ইন্টারমিডিয়েট ল্যাঙ্গুয়েজটাকেই আমরা বলছি মাইক্রোসফট ইন্টারমিডিয়েট ল্যাঙ্গুয়েজ বা এমএসআইএল। আমরা ডটনেটে যে ইএক্সি বা ডিএলএল ফাইল পাচ্ছি সেটা কিন্তু উইদাউট জেআইটি আমরা ইউজ করতে পারবো না, যদিও আমরা সেটাকে ইএক্সি হিসাবে দেখছি। কিন্তু যদি আমার সেই মেশিনে ডটনেট ফ্রেমওয়ার্ক না থাকে, দ্যাট মিন্স জিআইটি না থাকে, আমি কিন্তু সেই ইএক্সিটাকে রান করাতে পারবো না। এবার আমরা আসি জাস্ট ইন টাইম কম্পাইলারে। অ্যাকচুয়ালি আমরা আগের স্লাইডে আলোচনা করলাম যে এমএসআইএল এক্সিকিউটেবল নয়, অর্থাৎ আমি যে ডিএলএল বা ইএক্সি পাচ্ছি সেটা এক্সিকিউটেবল ফাইল নয়। তো এই এমএসআইএলকে এক্সিকিউট করানোর জন্য আমাদের আরেকটি কম্পাইলারের দরকার হয়, যাকে আমরা বলছি জেআইটি বা জাস্ট ইন টাইম কম্পাইলার। এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এই জাস্ট ইন টাইম কম্পাইলার বা জেআইটি কে যদিও আমরা কম্পাইলার বলছি, কিন্তু এখানে আমরা একটা জিনিস মাথায় রাখতে হবে, এই কম্পাইলারটিতে কম্পাইলারের থেকে ইন্টারপ্রেটারের গুণ অনেক বেশি থাকে। তার কারণ আমরা যদি দেখি যে প্রত্যেকবার যখনই আমার সোর্স কোড এক্সিকিউট হতে চাইছে তখনই আমার জেআইটিকে দরকার হচ্ছে। আবার কম্পাইলারের মতো জেআইটি কিন্তু কোনো নতুন ফাইল জেনারেট করে না, সে বারবার ওই এমএসআইএলটাকেই এক্সিকিউট করায়। তাহলে একে আমরা কম্পাইলার বলছি কেন? কারণ ইন কেস অফ কম্পাইলার কি করে না, টোটাল সোর্স কোডটাকে কম্পাইল করে আরেকটা নতুন ফাইল জেনারেট করে মেশিন কোড হয়ে সেটা হার্ড ডিস্কে স্টোর করে দেয়। whereas জিআইটি কি করে, টোটাল কোডটাকেই কম্পাইল করে, কিন্তু কম্পাইল করে সে হার্ড ডিস্কে না ফেলে কোথায় রাখছে না র্যামের ভেতর রাখছে, এবং র্যাম থেকে জিনিসটা এক্সিকিউট হচ্ছে। যার জন্য অন্যান্য ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ যেমন জাভা বা অন্যান্য ক্ষেত্র আছে তাদের থেকে এই কোড কিন্তু অনেক ফাস্ট এক্সিকিউট করে। সেই জন্য অনেক ক্ষেত্রে আমরা জিআইটিকে কম্পাইলার না বলে হাইব্রিড ইন্টারপ্রেটার বলি। এরপর আমরা আসি বেস ক্লাস লাইব্রেরিতে। আগেই বলা হয়েছে যে ডটনেট কিন্তু একটা বিশাল বড় বেস ক্লাস লাইব্রেরি নিয়ে তৈরি। তার কারণ হচ্ছে ডটনেট তো অনেকগুলো ল্যাঙ্গুয়েজ নিয়ে তৈরি, পিএইচপি আছে, সি সাব বা ভিবি তো আছেই, এছাড়া সি প্লাস প্লাস, সি সবই আছে। এবার যেটা ব্যাপার দাঁড়াচ্ছে যে এই সব ল্যাঙ্গুয়েজগুলো তো আগে এক্সিস্ট করতো, তো তাদের তো একটা নিজস্ব ক্লাস লাইব্রেরি ছিলই। এবার তারা যখন ডটনেট অ্যাওয়ার হতে গেল তাতে কি করতে হলো, এই সব বেস ক্লাস লাইব্রেরিকে কনভার্ট করা হলো এমএসআইএল। এবং আমরা জানি এই এমএসআইএল কিন্তু অ্যাকচুয়ালি কি না, এই এমএসআইএল কিন্তু অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট। অর্থাৎ আমরা এই যে সব ল্যাঙ্গুয়েজের ক্লাসগুলোকে এমএসআইএল এ কনভার্ট করছি, তাহলে সেই ক্লাসগুলো অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে সেগুলোকে অ্যাকসেপ্ট করা যায়, যার ফলে আমরা কিন্তু একটা বেশ বড় সাইজের বেস ক্লাস লাইব্রেরি পাচ্ছি, যেটা অন্য ল্যাঙ্গুয়েজে আমরা পাই না। সবার শেষ আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গার্বেজ কালেক্টর। অ্যাকচুয়ালি এই গার্বেজ কালেক্টরের প্রয়োজনীয়তা কি সেটা জানতে আগে আমাদের একটা ব্যাপার জানতে হবে যে আমাদের মেমোরিতে দুটো পোর্শন আছে, একটা হচ্ছে হিপ আর একটা হচ্ছে স্ট্যাক।
আমরা নর্মালি যে ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার করি সেগুলো অ্যাকচুয়ালি স্ট্যাক অ্যালোকেশনে হয়। এছাড়া আমরা যখনই কোনো রেফারেন্স যুক্ত ভ্যারিয়েবল যেমন ক্লাস, অবজেক্ট বা কোনো কালেকশনকে ডিক্লেয়ার করি তখন কিন্তু সেটা হিপ পোর্শনে স্টোর হয় এবং স্ট্যাক পোর্শনে তার একটা রেফারেন্স থাকে। এবার ঘটনা যেটা সেটা হচ্ছে স্ট্যাক পোর্শনে আমরা যে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করছি সেটা কিন্তু অটোমেটিক্যালি রিলিজ হয়ে যায় যখন সেই ভ্যারিয়েবলটা আউট অফ স্কোপ হয়ে যায়, কিন্তু হিপ পোর্শন অটোমেটিক্যালি রিলিজ করে না, আমাদের এক্সপ্লিসিটলি এটাকে রিলিজ করতে হয়। খুব কমন এক্সাম্পল, আমরা যখন সিতে ম্যালক প্রোগ্রাম ইউজ করি তখন যে মেমোরিটা অ্যালোকেট হয় সেটা হিপে স্টোর হয় এবং তাকে আমরা ফ্রি মেথড দিয়ে ক্লিয়ার করতে। ঠিক এক্ষেত্রেও তাই, আমরা যখনই কোনো অবজেক্ট ডিক্লেয়ার করছি তাহলে তার একটা পার্ট রেফারেন্স ভ্যারিয়েবল হিসাবে স্ট্যাকে স্টোর হচ্ছে, আরেকটা পার্ট হিপে স্টোর হচ্ছে। এবার সেই অবজেক্টটা যখন আউট অফ স্কোপ হচ্ছে তাহলে তাকে আমরা ডিলিট করব কি করে? কারণ তার তো স্ট্যাক পোর্শন অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে, অর্থাৎ রেফারেন্স যেটা থাকবে সেটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। বাট বাকি রইল হিপ পোর্শনে যেখানে অবজেক্টটা অরিজিনালি স্টোর হয়েছে, সেটা তো অটোমেটিক্যালি ডিলিট হবে না কারণ সেটা হিপ পোর্শনে আছে। সো আমরা কি করব না, সেটা আমাদের এক্সপ্লিসিটলি আলাদা করে সেটাকে মুছতে হবে। এবার ঘটনাচক্রে যদি আমরা কোনো কারণবশত সেই কোডটা মিস করে যাই তাহলে কি হবে? অর্থাৎ ধরা যাক ফ্রি মেথডটা আমি লিখলাম না ইন কেস অফ লিঙ্ক লিস্ট, সেক্ষেত্রে কি হবে না, আমি লজিক্যালি আমার নোটগুলোকে ডিলিট করে ফেলবো বা আমার অবজেক্টগুলোকে ডিলিট ফেলবো, কিন্তু ফিজিক্যালি ডেটাটা আমার মেমোরিতে স্টোর হয়ে থাকবে। তার ফলে একটা সার্টেন টাইম পরে আমার কিন্তু মেমোরি ওভারফ্লো দেখাবে। এই প্রবলেমটাকে সলভ করার জন্যই আমরা ইউজ করছি গার্বেজ কালেক্টর। দেখা যাক গার্বেজ কালেক্টর কিভাবে কাজ করে, সেটা আমরা পরবর্তী স্লাইডে দেখছি। আমরা দেখি যে আমরা একটা ক্লাসের অবজেক্ট বানাচ্ছি। তো অবজেক্ট যখন বানাচ্ছি, ধরা যাক সেই ক্লাসটার নাম হচ্ছে কার বলে একটা ক্লাস রয়েছে, যার ভেতরে ক্রিয়েট কার বলে আমরা একটা মেথড আমার রয়েছে। এবার কি করা হলো না, ফার্স্টে আমরা ক্রিয়েট কারকে কল করেছি, তো সেক্ষেত্রে আমরা কারের একটা রেফারেন্স ভ্যারিয়েবল ক্রিয়েট হবে এ বলে। এবার আমরা জানি যে আমাদের কম্পিউটারের মেমোরি দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে স্ট্যাক আর একটা হচ্ছে হিপ। স্বভাবতই যখন আমরা কার এ বলছি তাহলে এ বলে একটা রেফারেন্স ভ্যারিয়েবল স্ট্যাক পোর্শনে ক্রিয়েট হচ্ছে। তারপরে স্টেপে যখন আমরা একে ইনস্ট্যান্সিয়েট করছি তখন কি হচ্ছে না, অরিজিনাল অবজেক্ট অফ দ্য কার ইজ ক্রিয়েটেড ইন হিপ পোর্শন। ধরা যাক তার অ্যাড্রেস হচ্ছে 100 এবং যখনই আমরা এ ইকুয়াল টু নিউ কার করলাম অবজেক্টটা ক্রিয়েট হলো এবং এই 100টা গিয়ে স্টোর হলো আমার রেফারেন্স ভেরিয়েবলের ভেতর এবং এই রেফারেন্স ভেরিয়েবল এবং অবজেক্ট নিয়ে আমার পুরো একটা কার অবজেক্ট ক্রিয়েট হলো। এবার যেটা ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে আমরা টেস্ট মেথডটাকে দেখি, সেখানে আমরা ক্রিয়েট কার যখন কল করলাম তখন এই পুরো ঘটনাটা ঘটলো। এবার টেস্ট ব্যাপারটা শেষ হয়ে গেল, টেস্টের টোটাল এক্সিকিউশন কমপ্লিট হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে কন্ট্রোলটা আমার টেস্ট ফাংশন থেকে বেরিয়ে অন্য কোনো ফাংশনে চলে যাবে। যে মুহূর্তে অন্য কোনো ফাংশনে যাবে আমরা কি জানি না, আমরা জানি যে এই স্ট্যাক ব্যাপে যে অ্যালোকেশনটা হয়েছে সেটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। যে মুহূর্তে এটা রিমুভ হয়ে যাবে সাথে সাথে কি হবে না, এই যে হিপ পোর্শনে যে অবজেক্টটা পড়ে রয়েছে সেটা উইদাউট এনি রেফারেন্স স্টে করবে
এই জায়গাটাতেই গার্বেজ কালেক্টর কাজ করে। গার্বেজ কালেক্টর কি করে না, গার্বেজ কালেক্টর একটা সার্টেন টাইম অন্তর অন্তর নিজে থেকে এক্সিকিউট করে এবং সে খোঁজে এরম কোনো অবজেক্ট কি হিপে আছে যার রেফারেন্স স্ট্যাকে নেই, এবং সেখান থেকেই সে ধরে বুঝে যায় যে তার মানে এই অবজেক্টটা অ্যাকচুয়ালি আমার আউট অফ স্কোপ, সো ও সেটাকেও ডিলিট করে দেয়।